আমি তো বলেছি, আমি সবার আগে বলেছিলাম যখন অনেকে বিশ্বাস করেনি, আমি বলেছিলাম জননেত্রী শেখ হাসিনাকে 3 দিন টঙ্গীর ময়দানে রেখে দিতে হবে, কারণ এত জনস্রোত হবে যে তাকে দেখার জন্য এত মানুষ আসবে যে আপনি ঢাকা শহরে জায়গা দিতে পারবেন না এবং জনগণ যাবে না। সারা জীবন কিন্তু শুনেছেন যে নেতা আসে, মিটিং হয়, চলে যায়। এইবার যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে, তিনি চলে যেতে পারবেন না, জনগণও যাবে না। 3 দিন মিনিমাম মিনিমাম দেখবেন আপনি। আমার কথার সাথে অনেক আওয়ামী লীগের নেতা একমত না হইতে পারে, এখন অবশ্য বিশ্বাস করতেছে জনগণ হবে, এটা বিশ্বাস করে। কিন্তু 3 দিন যে তাকে টঙ্গী ইজতেমার ময়দানে রেখে দিতে হবে জননেত্রী শেখ হাসিনাকে, তারপরে তাকে ধানমন্ডি বা তারপর তাকে যেতে হবে গোপালগঞ্জ, এটা আমার কথা এখন বিশ্বাস করতেছে না, কিন্তু এটাও কয়েকদিন পরে জনগণ বিশ্বাস করবে। এই দেশে এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগকে আসলে অনুপস্থিতিতে বোঝা যায় যে কার কতটুকু প্রয়োজন। 2024-এর 5ই আগস্টের আগে অনেকে হয়তো ভেবেছেন যে আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া দেশ তো চলবে, চলবে না কেন, ভালো চলবে, ভালো না চলবে মন্দ চলবে না, এরকম আশা করে বসেছিল। কিন্তু আমরা জানতাম, আমার আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, ছোট বড় সবাই বলতো বিকল্প আছে। ফরিদ তুমি কি বলো, শেখ হাসিনার বিকল্প? আমি না, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প পয়দা হয়নি। এটা নিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আমার বিতর্ক হতো, এমনকি আমার সিনিয়রদের সাথেও তর্ক হতো। তর্ক মানে আলোচনা হতো। আমি একমাত্র ব্যক্তি বলতাম না, শেখ হাসিনার বিকল্প হয়নি। শেখ হাসিনার বিকল্প এখন তো আপনারা দেখতে পারতেছেন যে কি কি বিকল্প। ডক্টর ইউনূস সরকার কলাপস করবে, মানে একে আপনি আন্দোলন করে তাড়াইতে হবে না। অনেকেই বলে আমাকে, ফরিদ সাহেব আওয়ামী লীগকে নামতে দেয় না দেশে। আরে ভাই, বলে আমি আমি বলেছি, এটা কোনো কোনো আওয়ামী লীগ নেতা অস্বীকার করছে, এটা সম্ভব না। আমি শেখ ফরিদ বলেছি 1 বছর আগেই, তারও আগে, যে গাজীপুর থেকে রেল লাইন উত্তোলন শুরু হবে। একেবারে গাজীপুর থেকে শুরু করে ময়মনসিংহ, গফরগাঁও, জামালপুর, নরুন্দি, মেলান্দর থেকে শুরু করে পিয়ারপুর, বেগুনবাড়ি থেকে শুরু করে সরিষাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ির লাস্ট জগন্নাথগঞ্জ নদীর পারে, জগন্নাথগঞ্জ ঘাট মানে যমুনা নদীর পার, রেল লাইন থাকবে না, শুরু হবে এখান থেকে। হবেই, এটা ঘটবেই 2 দিন আগে আর পরে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি দলের সাথে বিরোধী দলের শক্তিশালী ইতিহাস বলে। এরা এখন এগুলো গল্প করতে পারে আপনার। আমি 4 দিন আগে বিএনপির এক নেতার সাথে আমার কথা হইল। আমি বললাম, আপনারা 17 বছর অপেক্ষা করেছেন, বিএনপি এত বড় বড় নেতা ক্ষমতা থাকতে, বিদেশি এত শক্তি থাকতে, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ 17 বছর অপেক্ষা করবে? তিনি স্বীকার করছেন, বলছে না, আওয়ামী লীগ 17 বছর অপেক্ষা করার দল না অন্তত। ফরিদ ছোট ভাই, তুমি এটা ঠিক বলেছো। কেন্দ্রীয় নেতা আমাকে এটা বলেছে একজন, বলছে তোমার এই কথা মানি অন্তত, যে 17 বছর আওয়ামী লীগ বসে থাকবে না। 17 বছর বালো ট্রাক ঠেকাইতে পারবে না, উল্টাইতে পারবে না আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ না। 17 বছর কেসে গেছে গেটে থাকবে এ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ না। পরে তিনি স্বীকার করেছেন, তিনি স্বীকার করেন নাই যে আমি বলেছি আপনারা সর্বোচ্চ 3 বছর থাকবেন, সর্বোচ্চ, তার মধ্যে অলরেডি 3 মাস চলে গেছে। তিনি বলেছেন যে না, 5 বছর তারা এইভাবে বলছে যে ল্যাংরা ঘোরার মতো হলে চলে যেতে হবে, না পারবেন না 5 বছর। আমি তাকে বলেছি প্রশ্নই আসে না, আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করার দল না। 17 বছর তো বহুত দূরের কথা। বাংলাদেশ আওয়ামী লীগ আন্নাচ্ছে কান্নাচ্ছে। আমাকে তিনি বলেছেন যে তুমি কিভাবে মনে করো যে 5 বছর আমরা টিকবো না? আমি বললাম, আওয়ামী লীগ কি এমন ভালো কাজ করছে? আমি বললাম, আওয়ামী লীগ ভালো কাজ করছে তা তো আপনাকে আমি বলি নাই। আপনারা এত খারাপ কাজ করেছেন যে তার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি বলছি, ভালো কাজ করলে যদি ক্ষমতায় থাকা যাইতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। শুধু ভালো কাজ করে ক্ষমতায় থাকা যায় না, আপনারা কোনো ভালো কাজও করেন নাই। ভালো কাজ করলেই থাকতে পারবেন না, আর সে জায়গায় আপনারা ভালো কাজও করেন নাই। আপনারা এত আকাম কুকাম করেছেন যে এই দেশের আপনারা, আর তারা চাইতে, আমি বলেছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে আক্রমণ করে আপনি যত কথাই বলেন, আপনি যতই মাদ্রাসা দেখেন, যতই মৌলবীদের শক্তি দেখেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধিতা করে আপনারা টিকে থাকতে পারবেন না। আমাকে বলছে যে এই যে এই চেতনা এখনো চলবে। আমি বললাম, জুলাই চেতনা যদি চলে আমার ভাবির বলাদের, ঠিক আছে, অবশ্য তারা ভাবির পোলা বলি নাই, অন্য পোলা বলে গালি দিছি, বুঝে নেন কি বলছি, তাদের চেতনা যদি চলে, মুক্তিযুদ্ধের চেতনা এই দেশে থাকবে। আমি মুক্তিযুদ্ধের চেতনা যদি না থাকে তাহলে মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে বলেন, দেখি কয় সেকেন্ড ক্ষমতায় থাকতে পারেন। আমি বলছি, আপনারা তো ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেন, আপনারা প্রকাশ্যে একটু মুক্তিযুদ্ধ বিরোধিতা করে একদিন বয়ান দিয়ে দেখেন টিকতে পারেন কিনা। আপনি যে একটা শব্দ চালু করছেন, টালিবস্য, টালিবস্য, ওই দিন দেখলাম নবনীতা নবনীতা বারবার টালিবস্য ইউজ করতেছে। বিশেষ করে মমতা ব্যানার্জি যে
ইয়ে ইয়েটা সামনে আনছে। এটার কারণটা কি মনে হয়? এটা কিন্তু ওরা ইনকলাব মঞ্চ কিন্তু আবার নামছে, পথে নামছে কিন্তু এটা নিয়ে। ইনকিলাব মঞ্চ ফেসে যাবে। অলরেডি হাদির বোন বলে ফেলেছে যে হাদি মারা গেছে, বাদী কেন? জাবের হোসেন। বাদী তো হবে তার পরিবার, তার পরিবার না থাকলে তার কাজিনেরা হবে, তাহলে সরকার হবে। জাবের কেন আর বাদী? ডালমে কুস্ত কালা হায়, এই প্রশ্ন কে তুলেছে? খোদ তালিবর্ষ ও অন্তস্তকারা হাদির বোন প্রস্তাব করেছে যে কেন সেটা হবে। আবার হাদির ভাই বলেছে হাদি হত্যার জন্য জামাত দায়ী। আবার জামাতের ইনকালাব নাকি পিনকালাব নাকি পাখি লাভ মঞ্চ তারা বলেছে হাদির ভাই দায়ী। তাহলে আসলে দায়ীটা কে? এর মধ্যে মমতা ব্যানার্জি রাজনৈতিক আলোচনায় থাকার জন্য তিনি একটা স্ট্যান্ডবাজি বয়ান দিয়ে দিয়েছেন, ফালতু একটা কথা তিনি বলে ফেলেছেন, ছেড়ে দিয়েছেন। এটা তার দেশেই, এটা তার বিরোধিতা করতেছে মানুষ। আর বাংলাদেশের প্রতিমন্ত্রী তো বলেছেন, সরি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো বলেছেন যে একটা ফেলটু নেত্রী কি বলছে এটা শোনার তো আমাদের দরকার নেই, না করে দিয়েছেন। আর তারপরও তিনি যে বয়ান দিয়েছেন যে মেঘালয় থেকে কলকাতায় আসছে, পাগলে পাইছে নাকি? মেঘালয়ের পরে আবার আসাম আছে, দুইটা প্রদেশ পার হয়ে কিভাবে যাবে অবৈধভাবে? এত সস্তা আগেই তো ধরা পড়বে। মেঘালয় হয়ে আপনি কেরালা, দিল্লি, তারপর সাউথের যে কোনো জায়গায়, কাশ্মীর থেকে আপনি কলকাতা আসতে পারবেন, রাস্তায় ঝামেলা না হইতে পারে। কিন্তু মেঘালয় হয়ে আসাম হয়ে কলকাতায় আসবেন, বহু বহু মক্কা বহু দূর, খুব কঠিন কাজ। এটা আমরা যারা অবৈধভাবে গিয়েছি, বৈধভাবে গিয়েছি, দুইটা সব রাস্তায়, ভারতের কোন রাস্তায় বৈধভাবে যায়নি, অবৈধভাবে যায়নি? পারলে আকাশপথে অবৈধভাবে দুই একবার যাওয়ার অভিজ্ঞতা থাকতো। যাই হোক, তা তো সম্ভব না। আমরা সব জায়গায় আমরা জানি যারা মানে তিনি ভারতের মানুষের ভূগোল জ্ঞান তার এত কম, তাই ওই কথাটা বলেছেন। বরং তিনি যদি বলতেন যে পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে ঢুকেছে, তাও এটা মানুষ বিশ্বাস করতো। ওই মেঘালয় দিয়ে আসাম হয়ে তারপর কলকাতায় আসবে, এই বয়ান মানুষ, এটা মিথ্যা কথা। মানে মিথ্যা কথা বলতে গিয়ে অপরাধী নাকি তার একটা প্রমাণ রেখে যায়। আমরা শুনেছি যে মিথ্যাবাদীর একটা না একটা মিথ্যা প্রমাণ রেখে যায়, এটা বলে মিথ্যা কথা বলেছেন, এটা হাস্যকর। এই মোল্লা রায় দেশটাকে ধ্বংস করে দিল একেবারে। তার সাথে যুক্ত হয়েছে এই মিলিটারি। আপনি কি দেখেছেন যে হিজবুত তাহরিরের ডাউট সাইজ পোস্টার আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ এই পোস্টার ছাপে নাই, টানায় নাই সারা ঢাকায়? বিএনপির আমলে ছাপে না হিজবুত তাহরিরের? আচ্ছা, এখন কেন আওয়ামী লীগের পোস্টার ছাপানো হয় না? তার মানে সেনাবাহিনীতে খোদ হিজবুত তাহরিরের লোক রয়েছে, সেনাবাহিনীতে জঙ্গির লোক রয়েছে, তার জন্য ডাউট সাইজ পোস্টার এসেছে। আর সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের তো কোনো পোস্টার দেখি না আমরা শেখ হাসিনার ছবি সহ। কেন দেখি না? কারণ এটা সেনাবাহিনী এখন পক্ষে নাই। আর এই মোল্লাদের প্রশ্রয় দিতে দিতে এই আওয়ামী লীগ, বিএনপি এরা নিজেরাও ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন এই যে রুবিন ফারহানা কি বলেছে, মৌলবাদীদের প্রশ্রয় দেওয়ার কারণে আওয়ামী লীগ, যেটা আমার ভাষায় বলি, চেঁচা খাইছে। বিএনপিও খাবে। দেখবেন আপনি কিছুদিনের মধ্যে বিএনপি মৌলবাদীদের দ্বারা চেঁচা খাবে, তারপরেও আকল হবে না, আমি জানি। কারণ এই দেশের মানুষ, তারেক রহমান মৌলানা আহমদুল্লাহের দিকে যদি পরামর্শ চায়, ধর্মমন্ত্রীকে সেভাবে কাজ করতে বলে, প্রশ্ন তো পাবেই সেটা। যে লোকটাকে অস্ট্রেলিয়া ভিসা বাতিল করে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই না তো, এই আহমকুল্লাহর চাইতে, আহমদুল্লাহ নাকি আহমকুল্লাহ, এর চাইতে বদমাইশ তো যে রাজ্জাক বিন ইউসুফ, যে নারী বিদ্বেষী, তার জেলে থাকার কথা, যারা সমাজ থেকে বয়কট করা, থুতু দেওয়ার কথা, জুতা পেটানো করার কথা রাজ্জাক বিন ইউসুফকে। যে বলে যে নারীর আত্মা নাই, যে বলে নারীর জন্মই হয়েছে বাচ্চা পয়দা করার জন্য, সে কাজকর্ম কোনো কিছু করতে পারবে না, যে বলেছে নারীর জন্মই পাপ, নারীর জন্ম কলঙ্ক, সেই লোকটা তারেক রহমানের মাথায় হাত দেয়। আবার তাকে দেখে তারেক রহমানকে দেখে সে দাঁড়ায় না, সেখানে আবার ইসলামের হিসাব দেয়, সেখানে আবার ইসলামী আইন নিয়ে আসে। বাংলাদেশ ইসলামী আইনে চলবে? বাংলাদেশের মানুষ ইসলাম মানবে না বলেই সংবিধান বানাইছে, পাকিস্তানের মানুষ ইসলাম মানবে না বলেই সংবিধান বানাইছে। সেই জন্য তো মানুষ সংবিধান বানাইছে। মানুষকে সংবিধান বানাইছে ধুয়ে পানি খাওয়ার জন্য? সম্ভব এখন? নারী পুরুষের সম্পত্তি সমান অধিকার। আরে বাবা, উন্নত বিশ্ব এই অস্ট্রেলিয়াতে মনে করে এটা যদি ডিভোর্স হয়, ডিভোর্স প্রসেসের সময় একজনের বেতনের অর্ধেক চলে যাবে তার মিসেসের অ্যাকাউন্টে, অটোমেটিক। হ্যাঁ, ওরা তো সভ্য। মুসলমানেরা এমনি দুনিয়া সম্পর্কে কিছু জানে না, তারপরে অসভ্য, মৌলবাদী, চরম জঙ্গিবাদী চেতনা নিয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন। আপনাকে একটা কথা বলি,
চায় না। এমনিতে কি ইসলামকে মানসিক রোগ বলে সিদ্ধান্ত দিয়েছে? ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এটা কে বলেছে? ভারত বলে নাই। কে বলেছে? আমেরিকা বলে নাই। কে বলেছে? আমি বলি নাই, আপনিও বলেন নাই, তসলিমা নাসরিনও বলে নাই, শেখ হাসিনাও বলে নাই, খালেদা জিয়াও বলে নাই। কে বলেছে? চায়না বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এমনি বলেছে মনে করেছেন? এরা ছবি তুলতে দিবে না, ছবি আঁকাইতে দিবে না, ডাইরেক্ট সরাসরি বলে মন্দির ভেঙে ফেলবে, গির্জা ভেঙে ফেলবে। পৃথিবীতে তারা গির্জা থাকতে দিবে না, মন্দির থাকতে দিবে না। এগুলো প্রকাশ্য ঘোষণা দেয়, এগুলো তো ফৌজদারি অপরাধ। কত বড় অসভ্য হলে এই কথাটা বলে। এরা মুসলমান তো পৃথিবীতে কোথাও, আপনি দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চলতে পারে একসাথে। মুসলমান গেলেই ঝামেলা হয়, যেখানেই মুসলমান সেখানেই ঝামেলা। আপনি দেখেন, অপ্রিয় হলেও এই কথা সত্য। কারণ মুসলমানরা পড়ালেখা করে না, আর যারা পড়ালেখা করে তাদের মগজ হলো মৌলবাদীদের দখলে। বুয়েট থেকে পাশ করছে, তার মগজ হলো কৌমি মাদ্রাসা ছাত্রের মতো। একটা অনুষ্ঠান হয়েছিল, এটা আমি কয়েকবার লিখেছি, বিভিন্ন ধর্মের ইন্টার রিলিজিয়াস একটা ডায়লগ হচ্ছিল। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপক, নাম মনে নাই আমার, তিনি বলেছিলেন যে বাংলাদেশে, এটা আজকে থেকে 20 বছর আগের কথা বলতেছি, তিনি বলেছিলেন যে আমি একজন অধ্যাপক, আমি একজন বুদ্ধিজীবী, কিন্তু আমার প্রভাব সমাজে কিছুই নেই, আমার প্রভাব রাষ্ট্রে কিছুই নেই, কিন্তু একটা মসজিদের অশিক্ষিত খাদেম, তার প্রভাব সমাজে বেশি। এই সমাজটা কে তৈরি হইতে দিছে? বাংলাদেশের বুদ্ধিজীবীরা। এই আহমদ সফারা, এই আহমদ সফার মাজারে খাদেম সলিমুল্লাহরা, এই ফট মাজাহারেরা, চিঙ্কু বামের আনু মোহাম্মদ, কমরেড আনু মোহাম্মদ, আনু বিহারীরা এই সমাজটা পয়দা হইতে দিছে। দোষ দিবে শুধু শেখ হাসিনার। শেখ হাসিনা নাকি একলা এই দেশকে মৌলবাদী বানাইছে, যে জামাতের প্রতিষ্ঠিত করলো কারা? জিয়া রহমানের নাম নিতে মুখে ব্যথা পায়। তো শেখ হাসিনাই যদি মৌলবাদকে প্রতিষ্ঠিত করে, আর দলরা কি করলো? সেই নাম তখন নিবে না। আপনি দেখেন এই বনলতা এক্সপ্রেস নিয়ে যে এত প্রতিবাদ, কেউ কোনো বুদ্ধিজীবীর লেখা দেখেছেন? সলিমুল্লাহ খানের কথা শুনেছেন? আনু বিহারীর কথা শুনেছেন? কমরেড আনু বিহারী, তারপরে যে ফটোগ্রাফার শহীদুল চিঙ্কুবাম, তারপর চক্র বর্তীদের কোনো কথা শুনেন? এখন নাই, কারো মুখে টু শব্দটি নাই। আওয়ামী লীগ থাকলে দেখেন কি প্রতিবাদ করতো, এই আওয়ামী লীগ মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে, এগুলো বলতো। এখন কোনো প্রতিবাদ নাই। রুমিন ফারহানা একমাত্র ব্যক্তি যিনি প্রতিবাদ করেছেন। আবার যে গিদর ফারুকি নাকি সরোয়ার ফারুকি নাকি সোয়ার ফারুকি, সে শুধু এটুকু বলছে যাদের দেখা মন ধরে দেখবেন, যে দেখবেন না বলে অস্ট্রেলিয়া ভাগছে। কারণ জানে থাকলে এখন তো দাবড়াবে, তার জন্য সে ভাগছে। তো মুসলমানের সাথে দেখেন খ্রিস্টান হিন্দু একসাথে থাকতে পারে, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ একসাথে থাকতে পারে, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন ফার্সি একসাথে থাকতে পারে, জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব একসাথে থাকতে পারে। যখনই মুসলমান যায় আর কেউ থাকতে পারে না, সেখানে বসবাস করার অনুপযোগী হয়ে যায়। এরা শিক্ষা মানে না, এরা চিকিৎসা মানে না, এরা বিজ্ঞান মানে না, এরা সাহিত্য মানে না, এরা ফিলোসফি মানে না, এরা শিল্পকলা মানে না, এরা চিত্রাঙ্কন মানে না, আর সঙ্গীতে যাবে না। কিন্তু সুদ ঠিকই খাবে, ঘুষ ঠিকই খাবে, জমি দখল করবে, খুন করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, ছাত্র বলৎকার করবে, এমনকি নিজের মেয়েকে ধর্ষণ করবে এই মুসলমান। কিন্তু এরা বলবে আবার তো এই যে পোলার বউরে ধর্ষণ করবে, পোলার বউরে ধর্ষণ করবে, নিজের মেয়েরে ধর্ষণ করবে, ইদানিং নিজের পোলারও ধর্ষণ করা শুরু করে দিয়েছিল এই মুসলমান। এরা যে কোনো সুকুমার জিনিসের বিরুদ্ধে মুসলমান। ইসলামের সাথে মুসলমানের সাথে কোনো সভ্যতা যায় না। ইসলাম এবং মুসলমান যেখানে যায় সেখানে সেই সভ্যতা সংস্কৃতি ধ্বংস করে ফেলে এবং নিজের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে ফেলে। এরা বাংলা ভাষাকে মনে করে হিন্দুর ভাষা, এরা বাংলা নাম, বাংলাদেশ নামটাই মনে করে হিন্দুয়ানি নাম। এরা বলেছে মুক্তিযুদ্ধ হলে কাফেরেরা, মুক্তিযুদ্ধ যারা তারা কাফের ছিল, এরা হিন্দু ছিল বলেছে। এরা বায়ান্নর ভাষা আন্দোলনের নেতাকর্মীদের বলেছে কাফের, বাংলা ভাষাকে বলেছে কাফেরের ভাষা। মানে যখনই ইসলাম আসবে তখনই সেখানে সভ্যতা সংস্কৃতি থাকতে পারে না। এই সভ্য যুগে কোনো সভ্য মানুষ, মানে কি বলবো, আর ইসলামী শরিয়া তো কোনো সভ্য লোক মানতে পারে না। যেখানে সভ্যতা থাকবে, সংস্কৃতি থাকবে, শিল্প থাকবে, সাহিত্য থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, সেখানে তো ইসলামী শরিয়া থাকতে পারে না। আর যেখানে ইসলামী শরিয়া থাকবে সেখানে সভ্যতা, সংস্কৃতি, দর্শন, বিজ্ঞান কিছুই থাকবে না, কবিতা থাকবে না। ইসলামে তো কবিতা নিষেধই, সঙ্গীত নিষেধ। আপনি বলেন তো পৃথিবীতে সঙ্গীত কি ক্ষতি করছে? সঙ্গীত কি ক্ষতিটা করে কার? সঙ্গীত নিষিদ্ধ। তা আপনি এই সমস্ত মাইন্ড সেট আপের লোক আপনি কিভাবে বসবাস করবেন? এরা তো পৃথিবীটাকে এরা অস্থির বানিয়ে ফেলতেছে। এই মুসলমান এবং ইসলাম পুরো বিশ্বকে মানে আপনার একেবারে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে এরা নিয়ে যায়। এদের মাইন্ড সেট আপ এত খারাপ। ফেন্সিডিল খায়, হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, ধর্ষণ করে, ব্রোথেলে যায়, বলৎকার করে, সুদ খায়, বোনের জমি মারে, মানুষের জমি দখল করে, মিথ্যা মামলা দেয়। আবার এরা দেখবেন ইসলামের জন্য সরিয়ে আইন চাই, সরিয়ে আইন করো না, সরিয়ে আইন করে থাকো না, দেখি তোমার কত মুরত। তুমি থাকো তোমার এলাকায় সরিয়ে আইন চালাও, দেখি কি পারো কিনা।
পাকিস্তানে আপনার চ্যানেলে বোধহয় বলেছি, পাকিস্তানে কিন্তু শুরু থেকে দুইটা আইন চলে, একটা হলো ব্রিটিশ ল, একটা হলো ইসলামী ল। ইসলামী ল তো আজ পর্যন্ত কেউ মামলা করে নাই, সব ব্রিটিশ লতে গিয়ে মামলা করে। পাকিস্তানে কিন্তু এখনো আইন আছে যে আপনি যদি চান শরিয়া লতে যাইতে পারবেন। আপনার যেমন মনে করেন আপনার বাড়িতে চুরি হয়েছে, বা আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, বা কেউ আপনার জমি দখল করছে, ইসলামী শরিয়া কোর্টে যেতে পারবেন, ব্রিটিশ লতেও যেতে পারবেন, ব্রিটিশ কোর্টে যেতে পারবেন। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে তারা ইসলামী কোর্টে গেছে? পাকিস্তানে আছে কিন্তু যায় না, কেউ যায় না। আর ইসলামী শরিয়া মানে কি? ইসলামী শরিয়া মানে ফ্যাসিজম, শতভাগ ফ্যাসিজম। আপনি জানেন কালকে আফগানিস্তানে কি করেছে? শিয়া যেগুলো মৌলবী সব গ্রেপ্তার করছে, তাদের মুসলেক আনিছে যে শিয়া আইন চলবে না। কালকে আফগানিস্তানে, কালকে নাকি পরশু দিন, এবং তাদেরকে অনেককে জেলে ভরেছে। আফগানিস্তানে আহলে হাদিস নিষিদ্ধ, তাহলে ইসলামী শরিয়া এলে বাংলাদেশে তো আহলে হাদিস নিষিদ্ধ হবে। নিজেরা নিজেরা মারামারি করবে।